মানুষ রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় অভ্যর্থনা মঞ্চের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এই মুহূর্তে আপনি অভ্যর্থনা মঞ্চের সামনে রয়েছেন, সেখানে নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন এবং উচ্ছ্বাস কেমন জানাবেন? কিছুক্ষণ আগেই বলছিলাম যে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা এবং যাকে ঘিরেই আগামী দিনের বিএনপির রাজনীতি দাঁড়াচ্ছে, তিনি ১৭ বছর পর এই বাংলাদেশে অবতরণ করবেন বেলা ১২টা নাগাদ এবং এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর ঠিক আপনি দেখতে পাচ্ছেন যে ৩০০ ফিট এলাকা, এই ৩০০ ফিটে একটি অভ্যর্থনা মঞ্চ করা হয়েছে। এখানে তিনি অভ্যর্থনা নেবেন এবং এখান থেকে এই বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার সেখানে তিনি তার অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখতে যাবেন। এবং যে বিষয়টি একটু জানাই, আপনি যে প্রশ্নটি করেছিলেন যে নেতাকর্মীদের উচ্ছ্বাসের বিষয়টি এখানে কেমন, এটি বলার অপেক্ষা রাখে না। যখন ঘোষণা হলো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তাদের নেতা ফিরছেন, তখন থেকে বিএনপির মধ্যে এক ধরনের উৎসবের আমেজ শুরু হয়েছে এবং এই কেন্দ্রিক আমরা দেখছি বিভিন্ন ধরনের কর্মসূচি বিএনপি হাতে নিয়েছিল এবং পুরো শহর জুড়ে এই রাজধানী থেকে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। তারেক রহমান যে বিভিন্ন সময় স্লোগান দিয়েছেন বা তার ট্যাগ লাইন যেগুলোকে বলা হচ্ছে, সেইগুলো সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন এই শহর জুড়ে লাগানো হয়েছে এবং এই সভাস্থলেও আমরা সেটাই দেখেছি যে তারেক রহমানকে ঘিরে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা হাতে করে যেই ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন, সেই ব্যানার ফেস্টুনগুলোতেও এই ধরনের স্লোগান দেওয়া রয়েছে এবং বর্ণিল সাজে এখানে সেজেছেন। কেউ আমরা দেখি যেহেতু বিএনপির প্রতীক, নির্বাচনী প্রতীক ধানের শীষ, সেই ধানের শীষের টুপি পরে, ধানের শীষের পোশাক পরে এখানে কেউ এসেছেন বিভিন্ন সাজে এবং বিএনপির যারা এখানে রয়েছেন তারা তারেক রহমানের ছবি সম্বলিত ক্যাপ পরে, টি শার্ট পরে, ধানের শীষের এবং তাদের যে দলীয় লোগো রয়েছে সেই লোগো সম্বলিত টি শার্ট ক্যাপ পরে তারা এখানে এসেছেন এবং তারা এখানে মুহুর্মুহুর কিছুক্ষণ পর পরে স্লোগান দিচ্ছেন তারেক রহমানের নাম ধরে, বেগম খালেদা জিয়ার নাম ধরে এবং তারা বলছেন যে তাদের নেতা কিছুক্ষণ পর আসবে এবং সেই উচ্ছ্বাসটি আমার পেছনে যে একটি ডিসপ্লে লাগানো হয়েছে বড়, যাতে নেতাকর্মীরা দেখানো যায়, যেহেতু এখানে তারা যারা এসেছে নেতাকর্মীরা, বিএনপির পক্ষ থেকেও একটি প্রত্যাশা যে এখানে ১৫ থেকে ২০ লাখ নেতাকর্মীর সমাগম তারা ঘটাতে পারবেন এবং তারেক রহমান যে আসছেন যে ফ্লাইটে বিজি ২০২ বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে, সেই বিমানের ফ্লাইট রাডারের মাধ্যমে আমরা দেখছিলাম যে বিগ স্ক্রিন অর্থাৎ প্রজেক্টর লাগানো হয়েছে, সেই প্রজেক্টরে তার যে বিমানের লোকেশন ফ্লাইট রাডারে সেটিও এখানে কিছুক্ষণ আগে দেখানো হয়েছে এবং নেতাকর্মীরা তখন করতালি দিয়ে তাকে সংবর্ধনা জানাচ্ছিলেন। এই নেতার যে আগমন, সেই উচ্ছ্বাস তাদের স্লোগানের মধ্যে যেমন দেখা যাচ্ছে এবং তাদের প্রত্যেকটি কাজকর্মে গতকাল থেকেই কিছুক্ষণ আগে এটি বলেছি যে ঠিক মঞ্চের সামনে যে অংশটি রয়েছে সেখানকে একটু অংশকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সেখানে অনুমতি ব্যতীত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া যাদের অনুমতি রয়েছে বা অনুমোদন রয়েছে সেই সব ব্যক্তি ছাড়া সেখানে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে যারা সেই রেড জোনের মধ্যে অবস্থান করছিলেন মঞ্চের ঠিক সামনে, সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং এরপরে যে অংশটি রয়েছে যেখানে নেতাকর্মীরা বসেছেন, গতকাল থেকেই মূলত এখানে বসেছেন এবং তারা বলছেন যে নেতাকে সামনাসামনি দেখার জন্য তারা এখানে এসেছেন এবং দিনভর তারা গতকাল থেকেই এখানে অবস্থান করেছেন এবং অবস্থান করার জন্যই তারা বলছিলেন যে তারা নেতাকে দেখবেন, নেতার বক্তব্য শুনবেন এবং যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনী আমেজও এই সমাবেশ ঘিরে অর্থাৎ অভ্যর্থনা ঘিরে দেখতে পাচ্ছি। এখানে একটা জনসমুদ্রে পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীদের, যেহেতু ওই ৩০০ ফিট এলাকা এবং বিএনপি এই যে ৩০০ ফিট এলাকা নির্ধারণ করেছে তাদের নেতাকে অভ্যর্থনা জানানোর জন্য, সেটির কারণ হিসাবে গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু এই জনদুর্ভোগ এড়ানোর জন্যই ঢাকার প্রাণকেন্দ্রের বাহিরে এই এলাকাটি বেছে নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের একটু উচ্ছ্বাস সেটি বেশ লক্ষণীয় এবং এই নেতাকর্মীর সংখ্যা আরও বাড়বে বলে তারা মনে করছেন। আমরা যাব আমাদের সহকর্মী অভ্রর কাছে। অভ্র, ৩০০ ফিট যেখানে সমাবেশস্থল, সেখানে মঞ্চের সামনের এই অবস্থা আপনি শুনতে পাচ্ছিলেন, আপনিও এই ৩০০ ফিট এলাকায় রয়েছেন, আপনার সেখানের কি অবস্থা একটু আপনি জানাবেন।
এই মুহূর্তে ঠিক ৩০০ ফিটের যেই ফটক আছে সেই ফটকে বলাই চলে যে কয়েক হাজার মানুষ কিন্তু এখানে প্রবেশ করছে, বিশেষ করে যারা যারা কিনা দূর দূরান্ত থেকে এসেছে, প্রান্তিক জনপদ থেকে অনেকে এসেছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই পাশ থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কয়েক হাজার মানুষ সকাল থেকে এই পথ ধরেই কিন্তু হচ্ছে মিছিল দিয়ে এগিয়ে গেছে এবং তাদের যেই মুখে স্লোগান ছিল সেটিও কিন্তু এই যে ১৭ বছর পর তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরছেন, সেই ফেরাকে কেন্দ্র করে তাদের মুখে স্লোগানে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি আশেপাশের ঢাকার আশেপাশের যারা আছেন, বিশেষ করে নারায়ণগঞ্জ কিংবা টঙ্গী, গাজীপুর, সাভার, তারা কিন্তু আরো কিছুক্ষণ বাদেই প্রবেশ করবে। আর যারা ঢাকা থেকে অনেকটা পথ দূরে থাকেন তাদের কিন্তু একাংশ গতকালকেই চলে এসেছেন। সকাল থেকে আমরা ভোর রাত থেকেই দেখছি যে অনেক গাড়ি কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে এবং কুড়িল থেকেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, কারণ কুড়িল থেকে সবাইকে এই যে এই পথটি ধরে কুড়িলের ঠিক প্রান্তে যেখানে কিনা হচ্ছে প্রবেশ দ্বার রয়েছে ৩০০ ফিটের, সেই ৩০০ ফিটের প্রবেশ দ্বারে কিন্তু হচ্ছে সবাই এসে হেঁটে তারপর চলে যাচ্ছেন কাঙ্ক্ষিত সেই জায়গা যেখানে কিনা মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের ঠিক সামনে এই মুহূর্তে বলা চলে কানায় কানায় পূর্ণ আমাদের জাওয়াদ মাহমুদ, তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ আগে যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মঞ্চের সামনেটা। আর এই মুহূর্তে মঞ্চ থেকে কিছুটা দূরে আমি অবস্থান করছি, যেটা কিনা হচ্ছে কুড়িলের পাশটায়। সেই কুড়িলের পাশে কিন্তু এখন আপনারা দেখছেন যে যেমনি সাধারণ যারা যারা কিনা হচ্ছে দলের নেতাকর্মীরা রয়েছেন, তেমনি কিন্তু হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ আমরা লক্ষ্য করেছি প্রবেশ করতে। আমরা দেখেছি কয়েকটি বাস কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে প্রবেশ করেছে কিছুক্ষণ আগে। এছাড়াও সেনাবাহিনী, তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি বিজিবিরও বেশ কয়েকটি প্লাটুন এদিক দিয়ে প্রবেশ করতে আমরা লক্ষ্য করেছি। শুধুমাত্র সেনাবাহিনী কিংবা বিজিবি নয়, বরঞ্চ এই যে এই প্রবেশদ্বার দিয়ে আমরা লক্ষ্য করেছি বিশেষায়িত যেই ফোর্স আছে, বিশেষ করে হচ্ছে যারা কিনা বোম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে সরকারের নানান রাষ্ট্রের নানান নিরাপত্তার সাথে সংযুক্ত নানান বাহিনী কিন্তু এদিক দিয়ে প্রবেশ করতে আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যদি বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে যে আমরা জানতে পেরেছি প্রায় 12:30 নাগাদ তিনি এসে বাংলাদেশের যেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমান নামবেন, সেই জায়গা থেকে তার এই যে এই পথ ধরে ঠিক কুড়িল ফ্লাইওভার হয়ে এই রাস্তা দিয়ে কিন্তু তিনি প্রবেশ করবেন। সেই রাস্তার প্রবেশদ্বারেই কিন্তু আমরা আছি। নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকলে আপনাদেরকেও আমরা দেখাতে পারবো জনাব তারেক রহমান তিনি যখন এসে পৌঁছাবেন, নিশ্চয়ই এই রাস্তা ধরে এই পথ ধরেই তিনি হচ্ছে সেই স্টেজের দিকে যাবেন এবং স্টেজে তিনি হচ্ছে কথা বলবেন তার যেই 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন সেই সংবর্ধনায় অনুষ্ঠানে এই প্রায় লাখো মানুষের যেই সমাগম, সেই সমাগমের স্থল থেকে তিনি নিশ্চয়ই আগামী দিনের জন্য বার্তা দিবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেই জন্যই কিন্তু অধীর আগ্রহে পুরো আশেপাশে থেকে শুরু করে যেই পুরো 300 ফিট অপেক্ষমান রয়েছে, এখানে নেতাকর্মীরা যেমনি অপেক্ষমান রয়েছে তেমনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম সবাই তার প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে অপেক্ষা করছে তারেক রহমান আসবেন এবং ফিরে এখানে এসে সবার উদ্দেশ্যে, বিশেষ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু একটি বক্তব্য রাখবেন। সেই বক্তব্য রাখার পরবর্তীতেই এখান থেকে তিনি চলে যাবেন তার মায়ের কাছে এভার কেয়ার হসপিটালে। সেই এভার কেয়ার হয়ে তিনি আবারও 300 ফিটের এই পাশ দিয়ে কিন্তু বেরিয়ে যাবেন তার বাসার উদ্দেশ্যে। তিনি তার বাসভবন গুলশান 2 এই পাশ দিয়ে কিন্তু তিনি গুলশান 2 এর উদ্দেশ্যে রওনা করে গুলশান 2 চলে যাবেন। আর ইতিমধ্যেই ততক্ষণে নিশ্চয়ই এই যে এখান থেকে যারা কিনা লাখো মানুষ এসেছেন তারা কিন্তু বাড়ির দিকে ফিরতে শুরু করবেন। বলাই চলে যে এই যে লাখ লাখ মানুষ কিছুক্ষণ বাদে, মানে এখন তো অনেকটাই সকাল, কুয়াশার ভাব নিশ্চয়ই আপনারা ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন।
এখানে বেশ শীত বাতাসও রয়েছে, যার কারণে সবাই কিন্তু এখানে বলাই চলে সবাই রাস্তায় আসেনি, অনেকেই নানান জায়গায় গিয়ে অবস্থান করছে, তবে তারা প্রত্যেকেই তাদের যে জায়গা থেকে কিন্তু 10টার পর পর যখন কিনা হয়তো বা শীত কিছুটা কমে আসবে, কিংবা যখন তার বিমান বন্দরে বিমান নামা কথা জানতে পারবেন, তখন হয়তোবা আমরা দেখাতে পারবো এখানে কয়েক লাখ মানুষ সমাগম হয়েছে ইতিমধ্যেই, যেহেতু ঠিক মঞ্চের সামনে তিল ঠাইয়ের জায়গা নেই, সেখানে কিন্তু এই পুরো 300 ফিটের যে বিশাল রাস্তা, সেই রাস্তাও যে 10টা কিংবা 12টা নাগাদ ভরে যাবে না সেটিও কিন্তু বলা যাচ্ছে না। আমরা কিন্তু এখানে যারা গণমাধ্যম কর্মী আছে, যারা কিনা সংবর্ধনা কমিটির সদস্য রয়েছে, তারা কিন্তু বলেছে 15 লাখেরও অধিক মানুষ কিন্তু এই যে এই সমাবেশ কিংবা এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত হবেন, এবং সারা দেশ থেকে নানান জায়গা থেকে কিন্তু উপস্থিত হয়েছে হাজার হাজার মানুষ। আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি বাস কিন্তু রয়েছে, তেমনি এই মাত্রই প্রবেশ করলো র্যাবের একটি দল, সেই র্যাবের দলও কিন্তু নিরাপত্তার জন্য কাজ করবে এবং মঞ্চের আশেপাশে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য কিন্তু গতকালকে থেকেই আমরা লক্ষ্য করেছি এখানে পুলিশ সদস্যদের সাথে কাজ করছে র্যাব, বিজিবি, একই সাথে সেনাবাহিনী। এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যেমনি কাজ করছে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা বাহিনী, তার পাশাপাশি এখানে কিন্তু সাধারণ যারা মানুষ আছে তারাও কিন্তু এসেছেন। শুধুমাত্র দলের নেতাকর্মী নয়, অনেকেই বলছেন যে তাদের অনেক বছরের স্বপ্ন, বিশেষ করে তরুণরা বলছেন যে তারা একটিবার হলেও তারেক রহমানকে দেখতে চান, সেই জন্য কিন্তু তারা ছুটে এসেছেন। তারা অনেকেই কিন্তু তাদের যে দল, সেই দলের জায়গা থেকে তারা কোনো দলই করেন না, তাদের মতাদর্শ তেমন কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য বা রাজনীতির দিকে যায় না, তবে তাদের জায়গা থেকে তারা ভালোবেসে একটাবার তারেক রহমানকে দেখার জন্য কিন্তু তারা এখানে ছুটে আসছেন। এমন অসংখ্য তরুণের সাথে আমার কথা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী, যিনি কিনা এয়ারপোর্টে আছেন ভিআইপি গেটে। কিছুক্ষণ আগেই কিন্তু সেই ভিআইপি গেট দিয়ে বুলেট প্রুফ যেই গাড়ি, সেই বুলেট প্রুফ গাড়ি কিন্তু প্রবেশ করেছে তারেক রহমানের জন্য। সেই গাড়ি কতক্ষণ আগে প্রবেশ করেছে সাজিদ আরাফাত আমাদের একটু জানাবেন, তার পাশাপাশি জানাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তথ্য। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এখনকার যে পরিস্থিতি বা চিত্র সেটি যদি দেখাতে চাই, একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় এই জায়গাটিকে ঘিরে ফেলা হয়েছে। আমরা ডগ স্কোয়াড দেখছি, র্যাবের সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, আর্মির সদস্যরা রয়েছে, র্যাবের সদস্য, এছাড়া বিমান বাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও রয়েছে। মোটা থেকে বলা চলে যে কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার যে বিষয়টি, সেই বিষয়কে কেন্দ্র করে আমরা দেখছি যে এখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা একেবারে সকাল থেকে আছি, সেই সকাল থেকেই কিন্তু এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে অবস্থান নিয়েছেন এবং প্রতি ঘন্টায় কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য, সেই সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। ভেতরে আমরা দেখেছি যে সেনা সদস্যরা প্রবেশ করেছে, ভেতরের দিকটায় অবস্থান নিয়ে আছে তারা। বাইরের যে ভিআইপি গেট, সেখানেও কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে। আমরা যেটি জানতে পেরেছি যে তিনি লন্ডন থেকে 11:55-তে ঢাকায় তার অবতরণ করার কথা রয়েছে। তাকে বহনকারী যে ফ্লাইটটি সেটি আসবে এবং সেটি ঘিরে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা সেটিও কিন্তু আমরা দেখেছি যে চলছে। বিশেষ করে 300 ফিটের যে জায়গাটিতে তাকে সংবর্ধনা দেওয়া হবে কিংবা সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেই ফিরে আসার পর, তার ফিরে আসাকে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি বা বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য যে তাদের যে সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি। সেটিকে ঘিরে কিন্তু একটা সর্ববৃহৎ স্মরণকালের একটি গণজমায়েত বা মহাসমাবেশ করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি যে কয়েকদিন ধরে চলছে। সেটি আজকে এই এয়ারপোর্ট থেকে তিনি যখন যাবেন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, তারপরে এভার কেয়ার হাসপাতালে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।
সেখান থেকে তার ধানমন্ডির গুলশানের বাসায় যাবেন, এমন একটি রুটিন ওয়ার্ক আজকের মতো এটি দেয়া আছে। এবং আগামীকাল তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর রয়েছে সেখানে যাবেন, সেখানে কবর জিয়ারত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং পরবর্তীতে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া বা কার্যক্রম সেগুলো এরই মধ্যে ঠিক করা আছে। তো এই মুহূর্তে যদি এয়ারপোর্টের কথা বলি, আমরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো জায়গা জুড়ে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দেখছি আমরা। সেনা সদস্যরা টহল দিচ্ছেন, এখানে সিএসএফ এর সদস্যরা রয়েছেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যেটি, এছাড়াও কিন্তু অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সদস্যরাও এখানে অবস্থান নিয়ে আছেন। যুক্তরাজ্য থেকে দীর্ঘ 17 বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটিকে ঘিরে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা এবং এই যে যেটি বলছিলাম যে নিরাপত্তা, এই নিরাপত্তা ইস্যুটি কিন্তু অনেক বড় একটি ইস্যু ছিল এতদিন। তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করার যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এবং সবশেষ তিনি আজকে 11:55 ঢাকায় দীর্ঘ 17 বছর যে নির্বাসিত জীবন, সেই দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে পা রাখবেন। নিঃসন্দেহে এটি একটি আবেগঘন মুহূর্ত বলা চলে, কেননা দীর্ঘ এই সময় ধরেই কিন্তু তিনি বাংলাদেশের যে হাওয়া বাতাস, যে পলিমাটিতে তিনি বেড়ে উঠেছেন, যেখানে তিনি রাজনীতির যার হাতে খড়ি হয়েছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু তিনি দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। সেই জায়গা থেকে আজকে তার যে আগমন বা প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন ঘিরে আমরা দেখছি যে একেবারে সাজ রব বলা চলে। বিএনপির পক্ষ থেকে নানান ধরনের যেই কর্মসূচি, সেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। এছাড়াও তিনি এনআইডি কার্ড সংগ্রহ করবেন, অর্থাৎ ভোটার হবেন, সেটিও কিন্তু এই আগামী শনিবার একটি শিডিউল রয়েছে। এছাড়া তিনি কবর জিয়ারত করবেন, ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পঙ্গু হাসপাতালে জুলাইয়ের যে আহতরা রয়েছে তাদেরকেও দেখতে যাবেন। এমন বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে। তো এই যে দীর্ঘ সময় পর তিনি আসছেন, সপরিবারে আসছেন, সঙ্গে রয়েছেন তার মেয়ে জাইমা রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এছাড়াও আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন তার সফর সঙ্গী হিসেবে। এই সপরিবারে তিনি দেশে ফিরছেন। দেশে ফিরে এসেই 300 ফিটের যে জায়গাটিতে জনসমাবেশের বিষয় রয়েছে সেখানে আয়োজন করা হয়েছে, সেখানে কিন্তু তিনি বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং বলা হয়েছে দলের পক্ষ থেকে যে তিনি একাই সেখানে বক্তব্য রাখবেন এবং অন্য আর কেউ সেখানে বক্তব্য রাখবে না। সেখানকার বক্তব্য শেষ করে তিনি এভার কেয়ারে যাবেন, হাসপাতালে দেখতে। অসুস্থ অবস্থায় সেখানে রয়েছেন দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া। তাকে দেখার পর তিনি গুলশানের বাসভবনে যাবেন। এর পরবর্তীতে আসলে তার আরও যে কর্মসূচি রয়েছে সেগুলোও কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগেই কিন্তু আমরা দেখেছি এখানে বিএনপির যে মিডিয়া সেলের পক্ষ থেকেও কিছুক্ষণ আগে এখানে বক্তব্য রাখা হয়েছে। গণমাধ্যমকে তিনি মিডিয়া সেলের আহ্বায়ক তিনি যেটি জানিয়েছেন যে ঘরের ছেলে ঘরে ফিরছে, অর্থাৎ তারেক রহমান দীর্ঘদিন পর যে তার ফেরার যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবং বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি, সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান দিক নির্দেশনা দেবেন, দলের যে কর্মসূচি রয়েছে সেগুলো ঠিক করবেন এবং দেশে যে নেতৃত্ব শূন্যতার একটি বিষয় সেটিও কিন্তু তারা বলছিলেন। সেই নেতৃত্ব শূন্যতার যে সংকট, সেই সংকট কেটে যাবে বলে তারা ধারণা করছেন এবং তারেক রহমান আগামী নির্বাচনের মাধ্যমে দলীয় যে ফোরাম রয়েছে, দলীয় ফোরামের সিদ্ধান্তগুলো জানাবেন এবং দলের নেতাকর্মীরা আরও বেশি দিক নির্দেশনামূলক বক্তব্য পাবেন তার কাছে যে তার যে বক্তব্য, সেই বক্তব্যে উচ্ছ্বসিত হয়ে আগামী দিনে দলকে নেতৃত্ব দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আরও ত্বরান্বিত হবে বলে এমনটি কিন্তু মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। আমরা দেখছি এখানে স্থায়ী কমিটির কোনো একজন সদস্য এসেছেন। আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে এখানে বিভিন্ন নেতাকর্মীরা আসছেন। আমরা একটু দেখতে চাই, ডক্টর মঈন খান এসছেন, তিনি দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে আমরা দেখলাম এবং আমরা দেখছি এখানে মিডিয়া সেলের পক্ষ থেকে মওদুদ আহমেদ পাভেল রয়েছেন, তার সাথে কথা বলতে চাই। আমরা
সরাসরি রয়েছি, তিনি এখানে কথা বলছেন। সেই বিষয়টি সিকিউরিটি কনসার্নটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, কতটুকু ইনশিওর আমরা সিকিউরিটি বিষয় আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। এটি সংশোধিত হওয়া দরকার। তিনি কিন্তু কখনোই বলেননি যে তার আশার ব্যাপারটাতে অন্যের উপর নির্ভরশীল, এটা উনি বলেননি। উনি বলেছেন যে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সবটা নিজে করা যায় না, সেটা উনি তার মার চিকিৎসা সংক্রান্ত বিষয় এটা বলেছেন যে উনি ওইটাকে প্রভাবিত করতে চাননি, কারণ ওই মুহূর্তে একটা সংকটপূর্ণ মুহূর্ত ছিল। আপনারা জানেন যে কাতারের আমিরে দেয়া এয়ার অ্যাম্বুলেন্সটি অপেক্ষমান ছিল। দেশ বিদেশের বিভিন্ন চিকিৎসা বিশেষজ্ঞ দলরা নিয়মিতভাবে মেডিকেল বোর্ডে ম্যাডামের সেই সংকটাপন্ন মুহূর্তে তারা তাদের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম যেগুলো সেগুলো নিচ্ছিলেন, সিদ্ধান্ত নিচ্ছিলেন। জনাব তারেক রহমান তার পুত্র হিসেবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে যোগাযোগ রাখছিলেন, শুনছিলেন সব কিছু, কিন্তু কখনো প্রভাবিত করতে চাননি, কারণ তিনি তার মার সুচিকিৎসাকে নিশ্চিত করাটাকে গুরুত্ব দিয়েছেন। এখানে আবেগের জায়গা থেকে তিনি হঠকারী কোনো সিদ্ধান্তের মধ্যে যেতে চাননি বলে তিনি ওই কথা বলেছেন যে এই সিদ্ধান্তগুলো তিনি নিজে নিতে চান না, এই সিদ্ধান্তগুলোর নিয়ন্ত্রণটা উনি চিকিৎসকদের উপরে ছেড়ে দিয়েছিলেন। যার জন্য আপনারা লক্ষ্য করবেন যে এয়ার অ্যাম্বুলেন্সটা তৈরি থাকা সত্ত্বেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিন্তু আজকে বাংলাদেশেই হচ্ছে এবং এখানকার চিকিৎসকরাই করছেন। তো এটা নিয়ে নিরাপত্তাজনিত কারণে কিন্তু ওই কথাটি বলেছে, সেটা আমরা হয়তো নিজেরা বানিয়ে বা আমাদের নিজেদের ধারণা থেকে আমরা কথাটা বলছি। আর সর্বত আপনারা জানেন যে যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তারা বাংলাদেশের জন্য তারা তাদের জীবন উৎসর্গ করাটাকে জানেন কিভাবে করতে হয়। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি তিনি বলছিলেন, পাভেল ভাই, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। আজকের এই তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে আপনাদের পক্ষ থেকে নিশ্চয়ই উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি, কর্মীদের মধ্যেও 300 ফিটে একটি বড় আয়োজন রয়েছে। সব মিলিয়ে কেমন দেখছেন আসলে? আমার দেশের মানুষ, দেশবাসীর প্রতি আমাদের কৃতজ্ঞতা। যারা আইন শৃঙ্খলার রক্ষার জন্য রয়েছেন তারা কষ্ট করে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে নিরবিচ্ছিন্নভাবে যে দায়িত্বটি পালন করছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা দলের পক্ষ থেকে। এবং সর্বোপরি আমরা অপেক্ষা করছি এই 17 বছরের যে প্রতীক্ষার অবসান ইনশাআল্লাহ হতে যাচ্ছে। দেশের মানুষ তাদের প্রিয় নেতাকে আজকে অভিষিক্ত করবে তাদের ভালোবাসায়। এটা কোনো সম্বর্ধনা নয়, এটা কোনো অভ্যর্থনা নয়, এটি হচ্ছে নিছক মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া, একটা আত্মার আত্মীয় দেশে ফেরা এবং তাদের উদ্দেশ্যে তিনি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জানানো। এর জন্য তিনি মঞ্চে দাঁড়িয়ে একক বক্তা হিসেবে শুধুমাত্র কয়েক মিনিট কথা বলবেন। এখানে প্রথাগত কোনো আয়োজন এখানে থাকছে না আর কি। আর এই নিরাপত্তার ব্যাপারে যে প্রশ্নটি আপনি করেছেন সেখানে আমি এটা বলতে পারি যে জননেতার জন্য নিরাপত্তাটা তার দলের মানুষজন, জনগণ দেন। দেশের ভালোবাসা দিয়ে যে নিরাপত্তা বলয়, যে নিরাপত্তা বহু রচনা হতে পারে, সেটাও প্রথাগত নিরাপত্তার চাদরে কাউকে এভাবে ঢেকে দেওয়া যায় না। তিনি সেটাতে বিশ্বাস করেন, জনগণের প্রতি তার আস্থা আছে, বিশ্বাস রয়েছে এবং সেটাতেই তিনি সবচেয়ে বড় নিরাপদ নিজেকে মনে করেন। আমরা শুনছিলাম মিডিয়া সেলের আহ্বায়ক, তিনি কথা বলছিলেন। তিনি যেটি বলছিলেন যে জনগণের ভালোবাসার যে বহিঃপ্রকাশ সেটি ঘটতে যাচ্ছে আজকে, এবং দীর্ঘদিন পর তারেক রহমানের যে এই দেশে প্রত্যাবর্তন সেটিকে ঘিরে যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি সেই গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো। স্যার, তিনি 17 বছর ফিরছেন, এটা নিশ্চয়ই আপনাদের জন্য আজকে দিনটা আনন্দের। আমাকে একটু বলুন স্যার, এটা নিয়ে আপনার কেমন লাগছে স্যার? আপনি দীর্ঘদিন কোন সাথে কাজ করেছেন? এটা শুধু আমার বিষয় নয়, আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের আজকের একটি প্রত্যাশার দিন, এবং এটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে আজকে এই সত্য যে মানুষ ভিন্ন মত নিয়ে এই দেশে থাকতে পারবে এবং ভিন্ন মত নিয়ে কথা বলতে পারবে, যেটা হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। থ্যাংক ইউ। এখানে আসতে পারেন। এছাড়া এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি সেটি আসলে মূলত অনেকটাই জোরদার করা হয়েছে, এবং জানিয়ে রাখি যে তাকে বহনকারী যে ফ্লাইট সেটি সিলেট হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। সেটি আসার কথা রয়েছে 11:55 এবং সিলেটে সেটি 1 ঘন্টার একটি বিরতিতে থাকবে। সেখান থেকে আসলে ঢাকায় সপরিবারে তিনি নামবেন এবং তারপর এখানকার যে ভেতরের ইমিগ্রেশনের কাজ সেটি সম্পন্ন করে এখান থেকে বের হয়ে তিনি 300 ফিটের অর্থাৎ 36 জুলাই এক্সপ্রেস খ্যাত যে জায়গাটি 300 ফিট, সেখানে গিয়ে সেখানে যে গণজমায়েত রয়েছে, একটি বড় মহাসমাবেশ রয়েছে, মানুষের যে জমায়েত, সেখানে তিনি মানুষের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং একক বক্তা হিসেবে, অর্থাৎ আজকে আর কোনো নেতাকর্মী সেখানে বক্তব্য রাখবে না, একমাত্র তারেক রহমানই বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়েই সেই জায়গা থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এভার কেয়ার হাসপাতালে গিয়ে তার যে অসুস্থ মা রয়েছে বেগম খালেদা জিয়া, তাকে দেখতে যাবেন এবং
তার পরবর্তী যে কার্যক্রম রয়েছে তারপর তিনি গুলশানের বাসভবনে যাবেন এবং আগামীকাল যে কার্যক্রমগুলো রয়েছে বাদ জুমা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তার যাবার কথা রয়েছে ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে। এর পরবর্তীতে তিনি শনিবার এনআইডি কার্ড সংগ্রহ করবেন, অর্থাৎ ভোটার হওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটির জন্য নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করবেন। তারপরে তিনি এই কার্যক্রমগুলো কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমকে জানানো হয়েছে দলের পক্ষ থেকে এবং সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীদের ভিড় বাড়ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী ভিড় বাড়ছে এবং দলের পক্ষ থেকে দলীয় কোনো নেতাকর্মী আমরা এখনো সেভাবে এখানে জমায়েত দেখিনি। তবে স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আসবেন, তারা আসার পর তারেক রহমানকে সেখানে ভিআইপি গেটে তারা সেখানে তাকে স্বাগত জানাবেন, এমন একটি কার্যক্রম কর্মসূচির কথাই আমরা জানতে পেরেছি। তো আমাদের আরেক সহকর্মী তানজিলা মিম রয়েছেন ভিআইপি গেটে, আমরা তার কাছে চলে যেতে চাই। ভিআইপি গেটের সবশেষ অবস্থা নিয়ে তানজিলা মিম কি দেখছেন? এখানকার যে পরিস্থিতি, পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতি, সব মিলিয়ে আপনি সার্বিক পরিস্থিতি জানাবেন। মিম। সাজিদ, এখানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সিভিল এভিয়েশনের নিজস্ব যে সিকিউরিটি ডিপার্টমেন্ট এফসেক সেটি রয়েছে, তার পাশাপাশি ডগ স্কোয়াড আনা হয়েছে। সবকিছু মিলিয়ে যতটুকু সম্ভব নিরাপত্তা সর্বোচ্চভাবে জোরদার করা, সেই জোরদার করার সর্বোচ্চ চেষ্টাটুকু কিন্তু করা হচ্ছে। তার পাশাপাশি গত কয়েকদিন আগেই কিন্তু সিভিল এভিয়েশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অত্র এলাকায় কেউ যেন ড্রোন চালাতে না পারে এবং গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে কোনো বহিরাগত এবং যাত্রীদের সঙ্গে যারা দর্শনার্থী আসেন তারা কেউই কিন্তু বিমানবন্দরে আসতে পারবেন না 24 ঘন্টার জন্য। অর্থাৎ এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য যা যা পদক্ষেপ কর্মসূচি প্রয়োজন সেগুলো কিন্তু আগে থেকেই আমরা দেখেছি নেওয়া হয়েছে এবং অনেক দিনের প্রস্তুতিও কিন্তু ছিল। কারণ এর আগে আমরা দেখেছি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা এসেছিলেন এবং সবকিছু মিলিয়ে আজকের দিনটি বিএনপির জন্য কিংবা দেশের ইতিহাসে একটি অন্যতম দিন হতে চলেছে। কারণ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং তিনি সপরিবারে দেশে আসছেন। তার স্ত্রী রয়েছে সঙ্গে, পাশাপাশি তার কন্যা জাইমা রহমান রয়েছে। সবকিছু মিলিয়ে এক ধরনের উত্তেজনা, আবেগ, অনুভূতি মিশ্র একটি প্রতিক্রিয়া কিন্তু বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে। বাহিরে অনেক কর্মী সমর্থক যারা রয়েছেন বিএনপির, তারা জড়ো হয়েছেন, তারা ফুলেল শ্রদ্ধা দিয়ে স্মরণ করতে চান এবং সম্মান জানাতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। ইতোমধ্যে আমরা দেখেছি ভেতরে বিএনপির মঈন খান প্রবেশ করেছেন এবং তিনি বলছিলেন যে এই যে 17 বছরের যেই লড়াই তারা লড়েছেন সেই লড়াইটি তারেক রহমান যেরকম তার জায়গা থেকে বিএনপির জন্য যে আত্মত্যাগ তিনি করেছেন, একই সঙ্গে এই যে মানুষের কাছে তিনি আস্থার এক প্রতীক হয়ে নতুনভাবে তিনি দেশের মাটিতে আজ পা রাখবেন, সেই দিনটি তাদের জন্য অনেক বিশেষ বলে তারা উল্লেখ করছিলেন। তার পাশাপাশি আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি, এরকম যখন গণতন্ত্র বিরোধী কিংবা স্বৈরশাসকদের হাতে দেশ চলে যায় তখন কিন্তু অনেক নেতাকেই নির্বাসিত হতে হয়। আমরা দেখেছি যে সেই নির্বাসন জীবন আসলে তাদেরকে বেছে নিতে চাপ প্রয়োগ করা হয়। তো সেই এরকম ইতিহাসের সাক্ষী কিংবা আসলে ইতিহাসের অধ্যায়ে যদি বলি, তারেক রহমানও একটি অধ্যায়ের নাম হয়েই থাকবেন। তিনি 2008 সালে দেশ ছেড়ে তাকে বিদেশে তিনি চলে গিয়েছিলেন এবং তারপর তিনি এই যে 17 বছর পরে ফিরছেন, এটি তার জন্য নিঃসন্দেহে একটি বিশেষ দিন। কারণ অনিচ্ছা সত্ত্বে তাকে আসলে দেশের বাহিরে থাকতে হয়েছে, যে দেশ তার জন্মভূমি, যে দেশের তার পরিবার ছিল, মা ছিল, তার ভাই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মা অসুস্থ হয়েছেন, মা জেলে ছিল। কোনো সময় আসলে কিন্তু তিনি তার পরিবারের পাশে থাকতে পারেননি। তো সেই জায়গা থেকে তিনিও কিন্তু একটা তার ভেতরেও কিন্তু নিঃসন্দেহে একজন সাধারণ মানুষ হিসেবেই কিন্তু আবেগ কাজ করছে, এটি নিঃসন্দেহে বলা যেতেই পারে।
আজ বেলা 10টার দিকে তার ওসমানী স্মৃতি ওসমানী বিমানবন্দরে নামার কথা রয়েছে সিলেটে, এবং সেখানে আর কি তারকে বহনকারী বাংলাদেশ বিমানের যে BG-202 বিমানটি রয়েছে সেই বিমানটি সেখানে অবতরণ করবে। তারপর ঘণ্টাখানেকের মধ্যে 11:50 মধ্যে ঢাকায় সেই তাকে বহনকারী বিমানটি অবতরণ করবে। এখানে ইতোমধ্যে অনেক গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন। সকলে আসলে দর্শকদের যে আগ্রহ সেই জায়গা থেকে তুলে ধরতে চান তারেক রহমানের এই প্রত্যাবর্তন। তো সেই জায়গা থেকে আসলে সকলের মাঝেই এক ধরনের উত্তেজনা কাজ করছে, এবং বিএনপি তো আসলে গত 1.5 বছর ধরেই এই দিনটির অপেক্ষায় ছিল। 5 তারিখ যখন 5 আগস্ট 2024 যখন ছাত্র জনতার বিপ্লবের ফলে গণ অভ্যুত্থান হলো দেশে একটি, এবং তারপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন। তারপর তারেক রহমানের নামে যে মামলাগুলো প্রক্রিয়াধীন ছিল সেগুলো আসলে সেগুলোর প্রক্রিয়া শেষে তিনি খালাস পেয়েছেন, এবং তারপর থেকেই কিন্তু আবেগ এবং জল্পনা কল্পনা সকলের মাঝে কাজ করছিল কবে দেশে ফিরবেন তারেক রহমান। তার নামে প্রায় 84টির মতো মামলা ছিল, এবং বিএনপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বারবারই বলেছেন তারেক রহমানের নামে এই মামলাগুলো সবসময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেয়া হয়েছিল। তিনি যা করেননি সেই দায়গুলো তার উপরে চাপিয়ে এই মামলাগুলো চাপ প্রয়োগ করার জন্য তার উপরে, এবং বিএনপির ওপরে, বিএনপিকে চাপে রাখার জন্য কিংবা বিএনপিকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই কাজগুলো আসলে যারা বিরোধী দলীয় যে দলগুলো ছিল সেই দলের নেতাকর্মীরা মিলে করেছেন, এবং সেই অন্যায়ের জবাব একদিন বিএনপি দেবে ঠিকই। সেরকম কিন্তু বিএনপি এর আগেও আমরা দেখেছি বারবার বলেছে। ঠিক তারপর 17 বছর পর আসলে সবকিছুর উত্তর মিলল, এবং আজ আসলে দেশের মাটিতে যখন পা রাখবেন তারেক রহমান পা রাখবেন, তখন আসলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো তার অনুভূতি, এবং যারা রয়েছেন বিএনপি নেতাকর্মীরা তারাও যদি এসে কথা বলেন আমরা সেই তথ্যগুলো জানাতে পারবো। আমরা এবারে একটু সিলেটে যেতে চাই, সেখানে ওসমানী বিমানবন্দরের সহকর্মী গোলজার আহমেদ রয়েছে, তার কাছ থেকে জানতে চাই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, ওসমানী বিমানবন্দরেও নিশ্চয়ই সেরকম। সেখানকার খবর জানতে চাই গোলজার আহমেদের কাছে। গোলজার, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ধন্যবাদ মিম। আসলে আমরা দেখতে পাচ্ছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় যেরকম নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আছে, একইভাবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও আজকে ভোর থেকে মূলত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছি এটি প্রায় বিমানবন্দরের যে পার্কিং এরিয়া তারও বাহিরে। আমরা একটু দেখাতে চাই যে বর্তমান যে পারস্পরিক অবস্থা, এখানে শুধুমাত্র যারা বিদেশ যাত্রী আছেন ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইটে সেই যাত্রীদের যাওয়া ছাড়া, ভেতরে প্রবেশ করা ছাড়া আসলে অতিরিক্ত কাউকে এখানে থাকতে দেয়া হচ্ছে না। সকাল থেকেই অর্থাৎ বিমানবন্দরের যে মূল প্রবেশপথ, সেই প্রবেশপথের শুরু থেকে একদম তাদের যে পার্কিং গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী আসলে পুরোটাই ঢেকে রেখেছে। আমরা দেখেছি পোশাকধারী যে পুলিশের পাশাপাশি এপিবিএন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে তদারকি বা কার্যক্রম সেটি চলমান রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু এখানে আজকে সকাল থেকে দায়িত্ব পালন করছে। এর আগে গতকাল বিকেল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার যিনি আছেন তিনি স্পষ্টভাবে বলেছেন, নানা নির্দেশনা দিয়েছেন যে যেহেতু দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসলে বাংলাদেশে আসছেন, এবং প্রথমেই তার বহনকারী যে বিমানটি সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, এবং BG-202 যে ফ্লাইটটি আছে সেই ফ্লাইটটিতে তিনি আসছেন। এখানে সিলেটের যে স্থানীয় প্যাসেঞ্জার যারা আছেন সেই প্যাসেঞ্জার নামানোর পর ঠিক একইভাবে এখান থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি ঢাকায় চলে যাবে। তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা বিমানবন্দরের নিরাপত্তা নিয়োজিত আছেন কিংবা বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারী তারা আসলে সকাল থেকে উপস্থিত রয়েছেন, এবং কোনো ধরনের ব্যত্যয় বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য পুরো এলাকা জুড়ে আসলে প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এটি শুধুমাত্র সিলেটের যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকায় এই নিরাপত্তা তাই নয়, বরং আমরা দেখেছি পুরো
শহর জুড়ে অর্থাৎ সিলেট থেকে এয়ারপোর্টের আশপাশ অর্থাৎ চতুর্দিকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে প্রত্যেকটি জায়গায় আসলে টহল দিচ্ছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে নানান দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে যাতে এখানে যাত্রী ছাড়া কেউ যাতে এই মুহূর্তে ভেতরে প্রবেশ না করেন। এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে অভ্যন্তরীণ টার্মিনাল রয়েছে এই অভ্যন্তরীণ টার্মিনালে আমরা দেখেছি শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই রয়েছেন। এদিকে এই তারেক রহমানের আগমন উপলক্ষে যে দীর্ঘ 17 বছর পর তিনি যেহেতু দেশে আসছেন সেখানে বিএনপির স্থানীয় যে নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু এয়ারপোর্টে কিন্তু আসেন না এবং তাদের প্রতি স্পষ্ট নির্দেশনা ছিল এবং দলীয়ভাবে তারা নির্দেশনা দিচ্ছেন কোনো দলীয় নেতাকর্মী যাতে এই এয়ারপোর্টে না আসেন, যার কারণে হচ্ছে যে 300 ফিটে আজকের যে সমাবেশ বা তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর জন্য যে আয়োজন করা হচ্ছে সেই আয়োজনে যুক্ত হওয়ার জন্য তারা মূলত গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত যে যেভাবে পারেন সেটি ঢাকায় তারা পৌঁছাচ্ছেন। এবং আমরা দেখেছি সিলেট জেলা এবং মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে বিশাল বহর নিয়ে তারা ঢাকায় অংশগ্রহণ করেছেন এবং তারা বলেছেন যে আজকের এই দিনটি তাদের রাজনৈতিক দলের জন্য বা বাংলাদেশের জন্য অনেকটা ইতিবাচক একটি প্রভাব পড়বে, কারণ যে তারেক রহমানকে ঘিরে প্রত্যাশা এদেশের মানুষের, যে তারেক রহমানকে ঘিরে প্রত্যাশা তার রাজনৈতিক নেতা কর্মীদের, সেই প্রত্যাশা পূরণের দিন আজ। এবং তার যে তখন নেতৃত্ব সেই তখন নেতৃত্বের বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তিনি যে আগ্রহ নিয়ে বসেছিলেন এবং দীর্ঘদিন থেকে যে একটি অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আসলে তারেক রহমান আজকে বাংলাদেশে প্রবেশ করবেন। এবং সকাল 9:55 মিনিটে হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে BG 202 যে ফ্লাইটটি আছে সেই ফ্লাইটটি তারা এখানে অবতরণ করবে। এখানকার সিলেটের যে সকল যাত্রী আছেন অর্থাৎ হিথ্রো বিমানবন্দর থেকে যে সকল প্রবাসীরা তারা এখানে এসে সিলেটে নামবেন, তারা নামার পরেই মূলত নির্দিষ্ট যে সময় আছে সেই সময় শেষে এখান থেকে চলে যাবে। তবে এখানে এই যে বিমানটি আসছে সেই বিমানের কিছু যাত্রী ডোমেস্টিক ফ্লাইট রয়েছে, সে সকল যাত্রীদেরকে তারা বিমানে ওঠার পরপরই মূলত এই জায়গাটা চলে যাবে। তো আমরা দেখি যে বিমানবন্দরের যে কোনো কার্যক্রমের অন্যান্য বারের যেরকম একটু সহজ সরলভাবে দেখা যায় বা প্রবেশ করা যায়, আজকে কিন্তু অনেকটা কড়াকড়ি নিরাপত্তা রয়েছে। এমনকি কিছুক্ষণ আগ থেকেই মূলত যে বিমানবন্দরের যে মূল যে প্রবেশপথ সেই প্রবেশপথও কিন্তু একদম বন্ধ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র যারা বিমান প্যাসেঞ্জার আছেন তাদেরকে আসলে এই বিমানবন্দরের আশপাশ এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর বাইরে যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যে এয়ারপোর্ট এলাকায় পড়েছে সেই এলাকার 3টি রাস্তা রয়েছে এবং কোম্পানিগঞ্জ এবং সিলেটের মূল শহর এবং আরেকটি হচ্ছে বাদাঘাট, এই পুরো 3টি রাস্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদারকি করছেন এবং তারা কোনোভাবেই যাতে অন্য কোনো অতিরিক্ত মানুষ এই আজকের বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে না পারেন সেটি দিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব যে সিকিউরিটি ব্যবস্থা আছে, নিরাপত্তা ব্যবস্থা আছে, সেই নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছেন। আপনি নিশ্চয় জানেন যে তারেক রহমান আসলে এই যে দীর্ঘ 17 বছর পর তিনি যখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন তারপর নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা যে রাজনৈতিক সংকট চলছে সেই রাজনৈতিক সংকটকালীন সময়ে কিন্তু তিনি দেশে প্রবেশ করছেন। এতে গিয়ে বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা ভাবছেন যে এখন বাংলাদেশ যে পরিস্থিতি রয়েছে এবং রাজনৈতিক সংকট উত্তরণের জন্য যে কর্ণধারের প্রয়োজন সেই কর্ণধার হচ্ছেন তাদের এই বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুতরাং তিনি দেশে আসার সাথে সাথেই তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি আরও গতি পাবে এবং জনকল্যাণে অর্থাৎ এদেশের মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল বিএনপি, সেই বিএনপির ত্রাতা হিসেবে তিনি আবির্ভূত হচ্ছেন। এবং তারেক রহমানের এই আগমন অবশ্যই যারা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট আছেন তাদের জন্য যেমন একটি মাইলফলক হিসাবে থাকবে এবং অন্যদিকে বাংলাদেশের রাজনীতিতেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্বীকৃতি পাবে। আপনারা নিশ্চয় জানেন যে বহু চড়াই উতরাই শেষে আজকে তারেক রহমান বাংলাদেশের আসছেন এবং বাংলাদেশের নতুন গতিপথ নির্ধারণ করতেই এরকম ইঙ্গিত বহন করছে রাজনৈতিকভাবে। এটা কিন্তু অনেকেই, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা সেটা ভাবছেন এবং প্রতীকী দিক থেকে যদি আপনি এটার তাৎপর্য ভাবেন তাহলে অবশ্যই তারেক রহমানের আজকের যে প্রথম অবতরণ সিলেট হওয়ায় এই প্রত্যাবর্তনটা সিলেটের মানুষের কাছেও একটা স্মরণীয় দিন হিসেবে অভিহিত থাকবে। এবং তারেক রহমান 2008 সালে যখন তিনি দেশ ত্যাগ করেন তারপর থেকে তিনি চিকিৎসার উদ্দেশ্যে গেলেও
পরে রাজনৈতিক নানা প্রতিবন্ধকতার কারণে কিন্তু তিনি দেশে আসতে পারেননি। এখন নতুন প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর আরও নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজকে তিনি দেশে আসছেন। এবং তিনি এতদিন দেশের বাইরে থাকলেও রাজনৈতিকভাবে বিশেষ করে বিএনপির কথা যদি বলেন, বিএনপির আমরা দেখেছি যে গত 17 বছর তিনি দেশের বাইরে অবস্থান করে ভার্চুয়াল মাধ্যমে তিনি তার যে নেতাকর্মী আছে তাদেরকে তারা নির্দেশনা দিয়েছেন এবং দীর্ঘ এই সময় জুড়ে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, দেশের মানুষের যে বিএনপির যে নীতি নির্ধারণের যে সিদ্ধান্ত সেগুলো কিন্তু তিনি লন্ডনে বসে দিয়েছেন এবং তাদের এই নীতি নির্ধারণীর যে উপদেষ্টা বা তাদের দল পরিচালনার জন্য যে প্রধান হিসেবে তার যে দিক নির্দেশনা সেই ব্যক্তিকে অবশ্যই তারা সাদরে গ্রহণ করার জন্য সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপির রাজনীতির সাথে যারা সংশ্লিষ্ট তারা যেমনি অপেক্ষা করছেন, তেমনি রাজনীতির সচেতন মানুষ যারা আছেন তারাও নিশ্চয় এই বিষয়ের জন্য তারা দীর্ঘ অপেক্ষা করছেন যে তারেক রহমান দেশে আসার পর দেশের যে সামগ্রিক পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে কি হয় বা কি দাঁড়ায়। এবং যেহেতু সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মোমেন্ট হচ্ছে যে আজকের এই দিনটি। আপনি নিশ্চয় দেখেছেন যে দীর্ঘ বিরতি যে দিয়ে তার দেশের যে প্রত্যাবর্তন, এটি নিশ্চয় রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসছে। প্রথমত আমি যদি বলি যে এটি বিএনপির রাজনীতিতে একটি বড় মোড় বদলের ইঙ্গিত বলা যেতে পারে। হয়তোবা রাজনৈতিক নেতাকর্মী তারা নিশ্চয় তাদের মঙ্গল কামনা করেন। দীর্ঘদিন পর তিনি যে সক্রিয় এবং গতিশীল রাজনীতিতে অংশগ্রহণের জন্য তার যে দেশে আগমন, সেই আগমনকে সার্থক করে তোলার জন্য নেতাকর্মীরা মুখিয়ে আছেন। আমরা এটা দেখেছি বিগত কয়েকদিনের স্থানীয় বিএনপি, বিশেষ করে আমরা সিলেট প্রেক্ষাপটে যদি বলি, সিলেটের জেলা মহানগর বিএনপির সকল নেতাকর্মী তারা অনেকটা উজ্জীবিত ছিলেন এবং প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচি তারা পালন করেছেন। এবং যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা ভাবছেন যে এটি বিরোধী রাজনীতির যে ভারসাম্যের পরিবর্তন আনা, সেটি তারেক রহমানের হাত ধরেই এটি আসবে এবং তার প্রত্যাবর্তন কৌশলগতভাবে তার যে বিএনপির যে রাজনীতিকে সেটিকে আরও দেশের প্রেক্ষাপটে সংগঠিত করে তুলবে। সংসদীয় এবং রাজপথের কথা যদি আপনারা বলেন তাহলে রাজনীতিতে এটি দেখা যাচ্ছে নানান হিসাব নিকাশ থাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে একজন দলীয় প্রধান কিংবা একজন দলের নীতি নির্ধারণী বক্তব্য বা তার সাংগঠনিক যে দক্ষতা, সব মিলেই মূলত বাংলাদেশ প্রেক্ষাপটে স্বাধীনতা পরবর্তী সময়ে যে সকল দলগুলো রাজনীতি করেছে তার মধ্যে বিএনপি একটি অন্যতম দল। নানান সংকটে পড়ে দলটি নানানভাবে রাজনীতি থেকে নিষ্ক্রিয় ছিল। তো সেই নিষ্ক্রিয়তা ভেঙে আপাতত তারেক রহমান দেশে ফিরছেন, এটি হচ্ছে বড় সুখবর এবং রাজনীতির জন্য খুবই ইতিবাচক একটা দিক। তো আমরা যেহেতু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি এবং তিনি ঠিক 9:55 এখানে অবতরণ করবেন, হয়তোবা পরবর্তীতে আমরা আরও তথ্য জানাতে পারবো। তো এই মুহূর্তে আমরা চলে যেতে চাই শাহাদত অভ্রর কাছে এবং বিএনপির আজকের যে কার্যক্রম কিংবা তারেক রহমানের আগমন উপলক্ষে তার কাছে আসলে কি তথ্য রয়েছে সেটি আমাদেরকে জানাবেন। অভ্র।